এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। কিরে সেহের, এতক্ষণ লাগে নাকি চা বিস্কুট নিয়ে আসতে? সেহের একটা লম্বা শ্বাস পেলে আল্লাহকে ডেকে কিচেন থেকে বেরিয়ে আসলো। সামনের রুমে এসে দেখে তপা, মা এবং রাফসান বেশ হেসে হেসে কথা বলছে। সেহেরের দিকে চোখ যেতেই কেমন বিশ্রীভাবে সেহেরকে উপর থেকে নিচ পর্যন্ত দেখতে লাগলো। সেহের না তাকে বুঝতে পারছে রাফসান তার দিকেই তাকিয়ে। সেহেরে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে, তাই সে ট্রেটা টি টেবিলে রেখে চলে আসতে নিতেই রাফসান বলে উঠল, লেবুর শরবত হবে সুন্দরী? রাফসানের এমন কথায় সেহের থম মেরে দাঁড়িয়ে গেল। সেহেরকে সুন্দরী বলায় তপা মুখ বাঁকা করে বিরক্তিকর সুরে পড়ল, ওকে তোমার সুন্দরী লাগে ভাইয়া? কই, আমাকে তো কখনো সুন্দরী বললে না। রাফসান হেসে তপার গাল টেনে বলল, তুই তো সুন্দরী বটেই, তবে অল্প। কিরে সেহের, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ছেলেটা মুখ ফুটে শরবতের কথা বললো আর তুই দাঁড়িয়ে আছিস। যা গিয়ে শরবত বানা। মা বলেই দ্রুত সেই ঘর ত্যাগ করলো সেহের। ঘৃণায় সব কেমন তা গুলিয়ে যাচ্ছে। তার মন বারবার বলছে আজ খারাপ কিছু ঘটবে। সেহের মাথা উঁচু করে চোখ বুজে মনে মনে দোয়া করতে লাগলো, হে মাবুদ, আপনি আমার আগমন বিপদের হাত থেকে রক্ষা করুন। এই রাফসান ছেলেটার হাত থেকে আমায় বাঁচাও। সেহের এদিক সেদিক তাকিয়ে জলদি তার মায়ের ঘরে চলে গেল, কারণ সৎ মায়ের ঘরে একটা ল্যান্ডলাইন টেলিফোন আছে। সেহের দরজা লাগিয়ে ওয়ার্ড্রপের উপরে থাকা ল্যান্ডলাইনের নাম্বার টেপ করে কানে লাগালো। হ্যালো আবিদ ভাই? ফুল তুই? হ্যাঁ ভাইয়া আমি। ভাইয়া প্লিজ তুমি এই বাসায় আসো প্লিজ। কেন, কি হয়েছে? তোর কণ্ঠ এমন কেন লাগছে? কোনো সমস্যা হয়েছে নাকি ফুল? বেশি কিছু বলতে পারবো না ভাইয়া। তপা আপু আর মা বাসায় নেই, ওই রাফসান শয়তানটা বাসায় আছে। ভাইয়া দয়া আসো, ওই ছেলে একদমই সুবিধার না। আচ্ছা আচ্ছা আসছি, তুই সাবধানে থাক, আমি সবটা সামলাচ্ছি। আবিদের কথায় সেহেরের মনের উপর থেকে যেন বড় একটা পাথর সরে গেল। রাফসান উপরে শুয়ে আছে, যে কোনো সময় আশেপাশে ঘেঁষবে তা সেহের বেশ জানে। সে টেলিফোনটা ঠিকভাবে রেখে দরজার সিটকিনিটা খুলে সাবধানে বের হলো। ঘর থেকে বের হতেই শুনতে পেল রাফসান উপর থেকে সেহের বলে তাকে ডাকছে। সেহেরের গায়ে কাঁটা দিয়ে উঠল ভয়। সেহের রাফসানের ডাকে সাড়া না দিয়ে নিজের ঘরে দরজা লাগিয়ে থম মেরে বসে রইল আর মনের মধ্যে আল্লাহর নাম জপ করতে লাগলো। সেহের বাসা থেকে বের হতে পারছে না, কারণ এই বিকালের সময় সেহেরের বাসার বাইরে যাওয়া একদম মানা। আর সৎমা যাওয়ার আগে কড়া করে বলে গেছে সেহের যেন তার অনুপস্থিতিতে বাড়ির বাইরে পা না রাখে। তাই সেহেরের নিজের ঘরটাই ভরসা। রাফসান চরম রেগে সিঁড়ি দিয়ে নামছে। এতক্ষণ এত করে ডাকলো, সেহের উপরে যাওয়া তো দূর, সারা সপ্তাহ করলো না। রাফসান এখন যা ভেবে রেখেছে তা করতে না পারলে তার মন শান্ত হবে না। তাই সে দ্রুত পা চালিয়ে রান্নাঘরের দিকে গেল, কিন্তু সেহেরকে পেল না। রাফসানের আবার মেজাজ খারাপ হলো। সে চেঁচিয়ে হাঁক ছাড়লো সেহেরের নাম ধরে, কিন্তু তাও সারা শব্দ মিলল না। এবার রাফসান রান্নাঘরের দিক থেকে সেই সেহেরের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজা খুলতে দিকে দেখলো দরজা বন্ধ। দরজায় জোরে জোরে নক করতে করতে শান্ত গলায় বলল, শেহের, শেহের, দরজা খোলো। এই অসময়ে ঘরে দরজা লাগিয়ে বসে আছো কেন? সেহের টু শব্দও করলো না। এবার সেহেরের চোখে পানি চলে আসলো। রাফসান কি করতে চাইছে সেটা সেহের ভালোভাবে বুঝতে পারছে, কিন্তু নিজেকে এর হাত থেকে বাঁচাবে কি করে? আবিদিত বা কোথায়? এত কেন দেরি করছে সেটা সেহের বুঝতে পারছে না। এদিকে রাফসান ডাকতে ডাকতে হয়রান হয়ে শেষ পর্যন্ত নিজের রাগ দমিয়ে রাখতে পারল না। দরজায় জোরে জোরে ধাক্কাতে ধাক্কাতে অকথ্য ভাষায় গালাগাল করছে আর ফের দিয়ে দরজা খুলতে বলছে, নয়তো দরজা ভেঙে সেহেরের অবস্থা খারাপ করে দিবে। এদিকে সেহের মুখে হাত দিয়ে নিঃশব্দে কেঁদেই চলেছে। হে মাবুদ, আমাকে এই জানোয়ারটার হাত থেকে বাঁচান। মা, এতিমের বাচ্চা, দরজা খোল। তোর মা বা আমি দরজা ভাঙলে তোর গালতে গালতে মায়েরাই ফেলামো, দরজা খোল। এদিকে আবিদ আর তার সাঙ্গপাঙ্গ তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। পিছে কিছু মুরব্বীরাও ছিল। দরজা হালকা ভেজানো ছিল বিধায় কলিং বেল বাজাতে হয়নি।
তারা ভেতরে ঢুকতেই রাফসানের অকথ্য গালিগালাজ বেশ শুনতে পেল। আবিদ এসব শুনে তো রেগে আগুন হয়ে গেল। আবিদ তেড়ে গিয়ে রাফসানের কলার ধরে দরজার সামনে থেকে সরিয়ে আনলো। রাফসান হঠাৎ চুপ হয়ে যাওয়ায় সেহের নিজের কান্না কিছুটা কমালো। হঠাৎ বিকট থাপ্পড়ের শব্দ শুনতে পেল। এবার সেহেরের কান্না পুরোপুরি থেমে গেল। সে চোখ মুছে মাথায় ভালোভাবে ঘোমটা দিয়ে নাক টেনে উঠে দাঁড়ালো। দরজার সামনে দাঁড়িয়ে কান পেতে শোনার চেষ্টা করলো বাইরে ঠিক কী হচ্ছে। আবিদের কণ্ঠ শুনতে পেতে সেহের তৎক্ষণাৎ দরজা খুলে সামনে তাকালো। বাইরে এত মানুষ দেখে সেহের অস্বস্তিতে পড়ে গেল। আবিদ সকলের সামনে রাফসানকে আচ্ছাভাবে খেলাচ্ছে। আমার বোনকে রেপ করবি তুই না? তোর এত সাহস? যার সিংহের মতো ভাই আছে তারা রেপ করার স্পর্ধা দেখাতে আসছিস? তোরে তো আজ মাটিতে পুঁতে রাখবো জানোয়ার। আর তোমায় দাঁড়িয়ে আছিস কেন? মশলাপাতি দে আরো। আবিদের কথায় তার বন্ধু বান্ধবরাও আবিদের সাথে যোগ দিল। বেচারা রাফসানের তো পুরো আধমরা অবস্থা। মুরব্বীরা ক্ষিপ্ত দৃষ্টিতে রাফসানকে দেখছে। রাফসানের প্রতিটা কথাই সে শুনেছে। এই কয়েকটা কুলাঙ্কারের কারণে গ্রামে দুদিন পর পর এই ধর্ষণের দুঃসংবাদ তারা শুনতে পায়। আর আজ তো নরখাদককে চোখের সামনে দেখল। ভাগ্যিস তারা সময় মতো এসেছিল, নয়তো দরজা ভেঙে আরও খারাপ কিছু করে ফেলতো। সেহের মুখে মুখোশ বেঁধে কাঁদতে কাঁদতে আবিদকে গিয়ে জড়িয়ে ধরল। আবিদ রাফসানকে ছেড়ে সেহেরের মাথায় হাত দিয়ে আশ্বাস দিয়ে বলে, কাঁদিস না বোন, দেখ আমরা চলে আসছি। এই কুলাঙ্গা তোর কিছু করতে পারবে না। কাঁদিস না বোন, কাঁদিস না। এক চাচা সেহেরের দিকে এগিয়ে এসে বলল, কেঁদো না মা, আমরা সবাই এই বিষয়টা সামলে নেব। সেহের ছলছল চোখে মাথা নাড়ায়। তখনই সৎমা আর তবার হাতে বেশ কিছু শপিং ব্যাগ নিয়ে বাসায় এসে হাজির হয়। বাসায় এত মানুষ দেখে সৎমা জোহরা দৌড়ে ভেতরে এসে দেখলো তার আদরের ভাগ্নে আত্মরা হয়ে পড়ে আছে। রাফসান আপাতত বেহুশ। এই দৃশ্য দেখে জোহরার মাথায় যেন বাজ পড়ল। সে শপিং ব্যাগ রেখে দৌড়ে রাফসানের কাছে এসে বলা শুরু করলো, রাফসান, এই রাফসান, কি হয়েছে তোর? আর তোর এই অবস্থা কেন? তোমার এই ভাগ্নে আমাকে চেয়ারম্যানের মায়েরে ধর্ষণ করার তালে ছিল, এই খবর জানো? এক মুরব্বীর কথাগুলো বলল। জোহারা অবাক হয়ে মুরব্বীর দিকে তাকালো, ভাঙা গলায় বলল, আপনার কথা ঠিক বুঝলাম না। তা কেন বুঝবেন আপনি? আমার বোনকে সব জানোয়ারের কাছে একা ফেলে এদিক সেদিক ঘুরে বের হন। সামান্য জ্ঞান বিবেচনা নেই আপনার যে একটা মেয়েকে একটা ছেলের কাছে একা ফেলে গেলে ঠিক কী পরিস্থিতি হতে পারে। সারাদিন কামলার মতো খাটান, অত্যাচার করেন, তা দিয়ে কি পেট ভরে না? আপনারা কি মানুষ? পাশ থেকে আবিদ কথাগুলো বলল। আবিদের কথা শুনে জোহরা রক্তচক্ষু দৃষ্টি দিয়ে আবিদের দিকে তাকালো। জোহরা এই আবিদকে এক বিন্দু সহ্য করতে পারে না। তখনই জেঠু, দাদিমা, চাচি ছুটে আসলো বাড়িতে। দাদিমা তো সেহেরকে নিজের সাথে জড়িয়ে রাখলো। সের একদম চুপ হয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জোহরা চাইলো তার ভাগ্নের দোষটা কাটাতে, তাই সে শহরের গায়ে দোষটা চাপাতে নিজেকে প্রস্তুত করলো। আমার রাফসান যে ওকে কিছু করেছে তার প্রমাণ কি? ওই হারামজাদি তো গিরিঙ্গিবাজ। এ তো ক্ষণে ক্ষণে নিজের রূপ বদলায়। নিশ্চয়ই এই মেয়ে আমার রাফসানের কালা জাদু করে বশ করছিল আর খারাপ কাজে আসার জন্য অনুপ্রেরণা দিছিল। নয়তো আমার এত ভালো ভাগ্নেটা এমন মাইর খায়? এই মেয়ের চরিত্রে দোষ নাই, আর তার কি গ্যারান্টি আছে? আমি কিছুতেই বিশ্বাস করি না আমার রাফসান এসব করতে পারে। জোহরার রাগে কি বলে ফেললেও সে নিজেও ঠাহর করতে পারল না। আবিদ এদিকে হাত মুঠিবদ্ধ করে রাগ দমানোর চেষ্টা করছে। এই মহিলা যে কত নিচে নামতে পারে তা আবিদের জানা নেই। গিরিঙ্গিবাজকে সেটা আসলে ভালোই বোঝা যাচ্ছে। সে ছলছল দৃষ্টিতে জোহরার দিকে তাকালো। শেষ অবধি নিজের চরিত্র নিয়ে প্রশ্ন উঠবে সেটা সে সেহের ভাবতেই পারেনি। আপন মানুষগুলো ক্ষণে ক্ষণে কিভাবে রূপ পাল্টায় সেটা হয়তো সেহেরের চেয়ে বেশি আর কেউ জানে না। এক মুরব্বী তৎক্ষণাৎ জোহরার কথার প্রতিবাদ করে বলে, আমরা না দেখে যাচাই না করে কোনো কথা বলি না। নিজের চোখে দেখছি এই বেয়াদব শুয়োর কিভাবে ফুলের মতো নিষ্পাপ মাইয়াটারে হুমকি দিয়েছে, অসভ্য ভাষায় কথা কইছে। এরা তো নাড়ু কইরা মাথায় ঘোল ঢালাইয়া গাদার পিছে বসাইয়া গ্রাম থেকে বাইর করা উচিত। এদের মতো কীটের জন্য আমাকে ভালোবাসার গ্রাম আজ ধ্বংসের পথে। এবার জোহরা মুরব্বীদের উপরে কথা বলার সাহস পেল না। সে এক দৃষ্টিতে সেহেরের দিকে তাকিয়ে আছে। তার শরীর যেন দাউ দাউ করে জ্বলছে। মুরব্বীরা কিছু কথা বলে চলে গেল। তাদের পেছনে আবিদের বন্ধুরা চলে গেল। রাফসানকে আলগা করে ধরে নিয়ে গেল।
তপা তৎক্ষণাৎ এসে সেহেরের গালে চড় লাগিয়ে দিয়ে বলল, এই অপয়ামে আর কত আমাদের সংসারে আগুন লাগাবি? এই পরিবারটা ধ্বংস করার জন্য তো দেখছি উঠে পড়ে লেগেছিস। কি চাস তুই স্পষ্ট করে বলতো? আর কত খাবি এই পরিবারকে? এবার দাদিমা তপার গালে চড় লাগিয়ে দিল। এতই জোরে দিল যে তপা তাল সামলাতে না পেরে মেঝেতে বসে পড়ল। সেহের নিশ্চুপ হয়ে কেঁদেই চলেছে। দাদিমা হুঙ্কার ছেড়ে বলে, নাগিন মাইয়া, অপয়া তুই নাকি আমার ফুল। তোরা দুই মা মেয়ে এসেই তো আমার সংসারটারে নষ্ট করে দিছোস। দুইটা তো একই রক্তের বিষাক্ত সবলময়ী নাগিন। সাহস তো কম না আমার সামনে দাঁড়াইয়া আমার ফুলরে থাপ্পড় দেশ। এমন মায়ের মানমু না, তোর ওই গিরিঙ্গিবাজ মায়ের নামও ভুল্লা গিল্লা ফেলবি। তপা গালে হাত দিয়ে রেগে দাদিমার দিকে তাকিয়ে রইল। জোহারা ছুটে এসে মেয়েকে উঠিয়ে দাঁড় করালো আর চরম রেগে বলল, মা, আপনি আপনার সীমানা পার করবেন না। আমার বাড়িতে এসে আমার মেয়েকে মারার সাহস কি করে হয়? আর তোর সাহস কেমনে হয় আমার ফুলরে কামের বেডির মতো খাটানোর? শুধু কি খাটাস, আদমরা কইরা বাসা থেকেও বের করে দিস। মনে রাখিস, এই বাড়ি আমার স্বামী নিজ হাতে তৈরি কইরা দিয়া গেছে, তাই আমার তোর থেকেও বেশি অধিকার আছে এই বাড়িতে। আগেই উচিত ছিল এক চর থাপ্পড়ে থেরাপি শুরু করা, তাইলে তোরা ব্যাকটিনে লাডির মতো সোজা হইতি। মুখ সামলে কথা বলো বুড়ি। এক পা অলরেডি কবরের তলায় চলে গেছে, তাও দেখছি তোমার তেজের শেষ নাই। আল্লাহ এত ভালো ভালো মানুষকে নিয়ে যায়, আর এই কুটনি বুড়িরে নেয় না কেন? তপার কথায় দাদিমা চুপ করে থাকলো না। আরেক থাপ্পড় বসিয়ে দিল তপার গালে। হয়তো চুপ থাকতো এই কথায়, কিন্তু তপা যে তার রক্ত না, তাই তপার তেজ সে নিজেই খুঁচাবে। অনেকদিন পর এই সুযোগ পেয়েছে, সহজে হাতছাড়া করবে না। উপস্থিত সকলেই ভীষণ বিরক্তিটা সাথের প্রতি। সারা দিন ঝাড়া লোকটা আজ লেট। ওইদিকে নরসিংদী যাওয়ার জন্য সকলেই গাড়ির কাছে দাঁড়িয়ে আছে। কারিবও আজ সাদকে নিতে যায়নি, মানা করেছিল বিধায়। কারিব কয়েকবার কলও দিল সাদকে। একসময় সাদ কল রিসিভ করে বলল, মা অসুস্থ, আপাতত তোমরা যাও, সাবধানে যাবে। আমি ভোরের দিকে রওনা দিব। তাহলে আমি আসবো স্যার? নো, আই উইল হ্যান্ডেল। কারিব কল কেটে সকলের উদ্দেশ্যে বলল, স্যার জরুরি কাজে আটকে থাকায় আসতে পারছেন না, আমরা যাব, চলো। এই দুইজন অভিনেতা নাক সিটকালো অপ্রকাশ্যে। এভাবে তাদের টাইম ওয়েস্ট করার কোনো মানে হয়? হুদাই এতটা সময় দাঁড়িয়ে অপেক্ষা করে গেল। কি চায় সে? নিজে ডাইরেক্টর বলে তার কথাতে সবাই উঠবে বসবে? মায়ের চিন্তায় কপালে ভাঁজ পড়েছে সাদের। প্রেশার লো হওয়ায় মাথা ঘুরিয়ে পড়ে গেছে। মায়ের হাত ধরে এক মনে বসে আছে সাদ। রুবাই অপর পাশে বসে আছে। বারবার ফোনে কল আসছে। সাদ মাথা তুলে রুবাইয়ের দিকে তাকিয়ে বলে, তানজিল ভাইয়ের সাথে কথা বলে নে। সাদের হঠাৎ মৃদু উক্তিতে রুবাই চমকে সাদের পানে তাকায়। থতমত খেয়ে আমতা আমতা করে শুধায়, সমস্যা নেই, পরে কথা বলে নেব, এখন মায়ের পাশে থাকাটা জরুরি। দেখ, তানজিল তোর জীবনের অংশ, তোর জীবন সঙ্গী সে। মায়ের মতো তানজিল ভাইও তোর জীবনে গুরুত্বপূর্ণ। দূরের দেশে থাকে ভাইয়া, ফোন না ধরে তাকে খামাখা চিন্তায় ফেলবি কেন? গিয়ে কথা বল, সমস্যাটা জানা, তাহলেই তো তানজিল ভাই বুঝবে। কারিব, ওই বট গাছের নিচে কিসের মিটিং বসেছে? জানি না, তবে শুনেছি চেয়ারম্যানের মেয়েকে নাকি ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিল, সেই অনুসারে নাকি আজকে সভা বসেছে চেয়ারম্যানের সঙ্গে। বলছো কি? তাহলে তো অনেক সিরিয়াস বিষয়। আজ নির্ঘাত ওই রেপিস্টের অবস্থা খারাপ হবে। স্যার আমার তো দেখতে মন চাইছে, চলুন না প্লিজ, চলুন। না কারিব, আমাদের ফেরা লাগবে সেটে। স্যার প্লিজ চলুন না, প্রথম শিডিউল তো বিকেলে শুরু হবে, এখনও অনেক সময় আছে, প্লিজ চলুন। আমার অনেক দিনের ইচ্ছা গ্রামের মুরব্বীদের এই ধরনের মিছিল মিটিং দেখার। কারিবের জোরাজুরিতে সাত সেই শক্তি সেখানে যেতে রাজি হলো। এদিকে চেয়ারম্যান কবির মাথায় হাত দিয়ে চুপচাপ বসে আছে। চুপচাপ বললেও ভুল হবে, সে চুপ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে যাচ্ছে। ওদিকে বাসায় স্ত্রী রাফসানের জন্য কান্নাকাটি লাগিয়ে রেখেছে, আর এদিকে গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা রাফসানকে শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কবির বুঝতে পারছে না সে ফোনটা করবে, ঘর সামলাবে নাকি বাহির সামলাবে। এক প্রকার কোটান পড়ে আছে সে।
তবে এবার রাগ লাগছে তার সেহেরের প্রতি। সেহেরের জন্যই সব হচ্ছে। আপাতত সে ভাবছে বাসায় গিয়ে সেহেরকে ঠিক কী করবে। এদিকে আরেক মুরব্বির কথায় কবিরের ধ্যান ভাঙল, যার ফলে রাগ সামলাতে না পেরে উচ্চস্বরে বলে উঠল, তো আমি কি করতাম এখন? পুলারে একলা দোষ দিলে হইব নাকি মায়াও সমানভাবে অপরাধী? আমি না দেখা প্রমাণ ছাড়া কেমনে ওই পুলারে বিচার করুম? কবিরের কথায় বড় জেঠু অত্যন্ত রেগে গেল। কবিরের কথা সাদ আর করিব বাদে দূর থেকেই শুনতে পারল। তারা জলদি পা চালিয়ে সেখানে উপস্থিত হলো এবং বোঝার চেষ্টা করলো আসল ঘটনাটা কি। বড় জেঠু হুঙ্কারের সুরে বলে উঠল, কবির, মুখ সামলে কথা বল। ওই মেয়েটা অসহায় হওয়ার আগে তোর রক্তেরই অংশ। আর আমরা এতক্ষণ কতবার করে বললাম, শুনিসনি? ওই রাফসান আমাদের মেয়েকে ধর্ষণের চেষ্টা করছিল। আমরা যেই মুহূর্তে সেখানে পৌঁছিয়েছি সেই মুহূর্তে রাফসান দরজা ভাঙছিল, সাথে অকথ্য ভাষায় কথাও বলছিল। তোর স্ত্রীর সাহস কি করে হলো এই মূর্খটার কাছে একা একা মেয়েটাকে ফেলে ঘুরতে যেতে? তোর নিজের স্ত্রীর সমানভাবে দোষী, আমাদের ভুল নয়। ওই ভাই, একদম আমার বউরে এই ডিতে ঢুকাইবা না। ওই অপমায়ের নিয়ে কি 14 গ্রামে ঘুরবো নাকি? বাসায় রেখা গেছে। এখন রাফসান আর ওই অপয়া কি করছে না করছে সেটা আমরা কেমনে কমু? এখন যাই হোক, রাফসান দর্শন তো আর করে নাই, করলে এক কথা ছিল, এই বিচার ঠিক ছিল, কিন্তু মায়াটা তো জ্যান্তই আছে নাকি? কবিরের এমন নিজ বিচার বিবেচনা দেখে উপস্থিত সকলে ঘৃণায় তারে থুতু মারতে ইচ্ছে করলো। মানুষ এতটা পাষাণ এবং নির্দয় কি করে হতে পারে? কি করে বুক ফুলিয়ে মাথা উঁচু করে এইসব বলছে? সাদ এতক্ষণ তার পাশে দাঁড়িয়ে থাকা মধ্যবয়সী লোকের থেকে সমস্ত ঘটনা শুনল। কবিরের কথাগুলো তাকে অত্যন্ত রাগিয়ে তুলল। সে সকলের মতো রাগ দমাতে পারল না। ঘৃণিত কণ্ঠে খুবই কড়া এবং শান্ত গলায় বলে উঠল, হয়তো ওই ছেলেটা কিছু করেনি, তাই বলে ভবিষ্যতে অন্য মেয়ের জীবন নষ্ট করবে না তার গ্যারান্টি কি? এসব পুরুষ মানুষদের উচিত শিক্ষা না দিলে এরা কখনোই শোধরায় না। আর বর্তমানে যে কোনো মেয়ের বাবাই এসব বিষয় নিয়ে অনেক সিরিয়াসভাবে সবটা হ্যান্ডেল করে। আর আপনার তো সেদিকে কোনো হেলদোলি নেই, উল্টো তখন থেকে নিজের মেয়েরই দোষ খাচ্ছেন। বলি, আপনি বাবা নাকি অন্য কিছু? আপনার দ্বারা যদি বিচারটাই ঠিকমতো না হয় তাহলে আপনি কোন কাজের চেয়ারম্যান যেখানে নিজের মেয়ের বিষয়ে এমন হেলাফেলা? এই ধরনের ফিউচার রেপিস্টদের সুযোগ না দিয়ে শক্ত করে চেপে ধরুন, তাহলে এই সমাজে মেয়েদের সেফটি থাকবে। সাদের বক্তব্যগুলো সকলের বেশ মনে ধরেছে, কিন্তু কবির সাহেব সবসময় সত্যের ব্যতিক্রম। তিনি হুঙ্কার ছেড়ে বলল, শহরের পোলাপাইনের মতো থাকো। তোমারে কেউ আমাকেও বিচারে নাক গলাতে কয় নাই। আর তোমার এত সাহস আমার বিচার নিয়ে সব বলো? তুমি গ্রাম চালাও নাকি আমি গ্রাম চালাই? গ্রাম আপনি চালান বা অন্য কেউ, সেটা আমার দেখার বিষয় না। একজন চেয়ারম্যানের বড় কাজ হচ্ছে গ্রামের মানুষকে সুরক্ষা দেয়া, তাদের বিপদে আপদে সঠিক পরামর্শ এবং বিচার করা। সেখানে আপনি গ্রাম তো দূর, নিজের পরিবারের মেয়েকেই তো সুরক্ষা দিতে পারেন না, তাহলে আপনার এই চেয়ারম্যান পদের দরকার কি? এইসব জ্ঞান তোমার প্যান্টের পকেটে রাখো। আজ এরা কথা না কইয়া এখান থেকে বিদায় হও, নয়তো পুলিশ দিয়ে এমন ডান্ডা পিটান খামো জন্মে বলতে পারবা না। সেটা না হয় ওই রেপিস্টকে দিন, শুধু শুধু আমার মতো নির্দোষ ছেলেকে এসব বলার মানেই হয় না। এইবার আসো লাইনে, এখন বিদায় হও। জি না, হব না। তবে শুনুন, আপনার এসব ছোটোখাটো হুমকিতে আমাকে দমাতে পারবেন না। হয় সঠিক বিচার করুন, নয়তো উপর মহলের সাথে যোগাযোগ করে আপনার ব্যবস্থা করব। আমারে ডর দেখো তুমি? কপট রেগে বলল কবির। কবিরের কথায় সাদ হালকা হাসল, এরপর হাসতে হাসতেই বলল, জি না, এই সাদ বিন সাবরান হুমকি বা ভয় দেখায় না, যা বলে সোজা তাই করে। এখন আপনার যদি আপত্তি না থাকে আমি যোগাযোগ করতে পারি, তাদের বলবো তো। দেখে যান কিভাবে এই চেয়ারম্যান পদের মানুষটা তাদের গ্রামের উন্নতি করার বদলে উল্টো বিপদে ঠেলছে। এর বিচার ব্যবস্থা ঠিক নেই, যেখানে নিজের ঘরকেই সামলাতে পারে না, পুরো গ্রামকে কি করে সামলাবে? কবির প্রথমে দমে গেলেও পর মুহূর্তে নিজের রাগকে দমাতে না পেরে সেই সবার সামনেই গালিগালাজ শুরু করলো। মুরব্বীরা এতক্ষণ চুপ থাকলেও এবার আর তারা চুপ থাকলেন না। সকলে মিলিয়ে সাদকে বলল যেন এক্ষুনি উপর মহলের সাথে যোগাযোগ করে। এতদিন অনেক অত্যাচার সহ্য করেছে তারা,
এখন আর সম্ভব না। চুপ থাকা মানেই অপরাধীকে আরও উস্কে দেওয়া। সাদও তাদের কথা ফেলল না। সাদ নিজেও বিরক্ত হয়েছে এই লোকের প্রতি। আর এই লোকের ভাষায় যা ছিরি, এর চেয়ারম্যানের পথে চেয়ে না থাকাই ভালো। সাদ ফোন করলো তার মামা ইকবালকে। ইকবাল মামা একজন বড় পলিটিশিয়ান, তাই এইসব বিষয় তাদের জন্য বা হাতের কাজ। ইকবাল মামাকে সবটা বুঝিয়ে বলতেই সে জানালো অতি দ্রুত সে জেলা প্রশাসকদের পাঠানোর ব্যবস্থা করবে। এদিকে কবিরকে এক ঘরে বন্দি করে রাখা হলো। যতক্ষণ না জেলা প্রশাসক আসছে ততক্ষণ অবধি তাকে বন্দি রাখতে হবে, কারণ কবিরকে খোলামেলা রাখা মানেই নিজের বিপদ ডেকে আনা। সেই চুপ করে উঠোনে মোড়া দিয়ে বসে আছে। গতকালের ঘটনা যেন তাকে পুড়িয়ে মারছে। গতকাল দাদিমা ওদের ইচ্ছে মতো অপমান করে সেহেরকে সাথে নিয়ে চাচির বাসায় চলে এসেছে। সেহের আসতে না চাইলে সেহেরকে তার কসম দেয়, তাই সেহের জীবন্ত মানুষটার জন্য মৃত মানুষটার ওয়াদা ভাঙতে বাধ্য হয়েছিল। একবারের জন্যই সে এখানে চলে আসে, তবে একা নয়, সাথে রিমনও চলে এসেছে। রিমন নিজেই ওই নরকে থাকতে চায় না। বাধা ভঙ্গের জন্য অপরাধ বোধ সেহেরকে ক্ষণে ক্ষণে আঘাত করে ক্ষত করে দিচ্ছে। সেহেরের মন ভালো করার জন্য রিমন সেহেরের সামনে এসে দাঁড়ালো। বুবু। রিমনের কথায় সেহেরের ধ্যান ভাঙতেই উত্তর দিল, ভোরে পারবো, চলো না। কি এই ভর দুপুরে? আর চাচি যদি জানে তাহলে তো দুটোরই অবস্থা খারাপ হবে। আরে জানবে না, চলো তো। আমি কাছে উঠে ঢিল মারবার, তুমি কুড়িয়ে তোমার ওড়নাতে বাঁধবে। চলো না বাবু, প্লিজ প্লিজ প্লিজ। ভাই, এভাবে চুরি করে খাওয়া ঠিক হবে না, প্লিজ জোর করিস না। এমনিতেই এই গাছে আগে বড়ই ধরেনি, এই প্রথম বড়ই ধরেছে। প্রথম চাচির কান ভাঙা কি ঠিক হবে? কেন হইব না? আইজ আমিও তগলগে বড়ই চুরি কইরা খামু। দাদিমার কথায় সেহের চোখ বড় বড় করে পিছ ফিরল, অবাক হয়ে বলল, কি বলো কি তুমি দাদি? মাথা ঠিক আছে? এই বুড়ো বয়সে বড়ই চুরি করবা? ওই মাইয়া চুপ, সারাক্ষণ বুড়ি বুড়ি বললা চিল্লাইবি না। আমরা শহরের বুড়ি না যে আমাগো গায়ে জোর থাকবো না। এখনো মনে মনে 30 বছরের জোয়ান চকরি। এখন বেশি পেঁচাল না পাইরা চল। বৌমা এখন একটু হইছে এই সুযোগে। দাদি, তুমি থাকলে তো নেচার নাচতে গাছ উঠবো। বুবু চলো, দাদি ঠিকই বলেছে, এখনই সুযোগ। বলে রিমন সেহেরকে টেনে উঠালো। এদিকে সেহের হাজার মানা করেও দাদি আর ভাইয়ের সাথে পারল না। সেহের দাদিমার সাথে নিজের ওড়না হাতে বিছিয়ে সামনে দাঁড়ালো, আর দাদিমা নিজের সাদা সুতির আঁচলটা হাতে বিছিয়ে সামনে বাড়িয়ে রাখলো। এদিকে রিমন খুব সহজে গাছে উঠে গাছে কয়েকবার ঝাঁকি মারতেই বৃষ্টির বেগে বড়ই পড়তে লাগলো। দাদিমা আঁচল বাড়িয়ে বাড়িয়ে নিচ্ছে, আর সেহের টুকিয়ে তো আবার হইনা বাড়িয়ে নিচ্ছে। ঝাঁকি দেওয়া শেষে এবার রিমন ঢিল ছোড়া শুরু করলো। এতে বড়ই ঠুসঠাস করে মাটিতে পড়তে লাগলো। একটা বড়ই তো দাদিমার ডান চোখ গিয়ে লাগলো। দাদিমার হাতে থাকা বড়ই ফেলে চোখে 2 হাত দিল। ও মা গো, আল্লাহ গো বলে চেঁচিয়ে উঠল। দাদিমার চিৎকারে বাসার ভেতর থেকে শব্দ আসতেই রিমন জলদি করে গাছ থেকে নেমে সেহেরের সাহায্য নিয়ে বড়ইগুলো লুকিয়ে ফেললো। এদিকে দাদিমা চিৎকার চেঁচামেচিতে চাচিমা দৌড়ে আসলো দাদির কাছে। চাচি অস্পষ্ট সুরে বলে উঠল, কি হয়েছে মা? চিৎকার করছেন কেন? আর চোখে কি হয়েছে? দাদিমা চাচির কথার উত্তর না দিয়ে রিমনকে ধমকানোর সুরে বলে উঠল, ওই হতভাগা চোর, চোখ মেল্লা দেখোস না ঢিল কই মারোস? এখন আমার হারাইয়া যাওয়ার চোখ কি তুই ফিরাইয়া দিবি? চাচিমা ভেবা চেকা খেয়ে গেল দাদিমার কথায়, অবাক হয়ে বলল, এসব আপনি কি বলছেন মা? কে আপনার এই চোখে ঢিল মারলো? এবার দাদিমা এতক্ষণে বুঝলো সে ঠিক কি বলে ফেলেছে। জিহ্বায় সামান্য কামড় দিয়ে আমতা আমতা করে বলল, আরে ওই বিয়াদব কাউয়ারে কইস, বড়ই পারতে যাইয়া আমার চোখ ফেলাইয়া পালাইছে। তুষার একের পর এক স্টেপ ভুল করছে, তো আবার কড়া রোদে শুটিংয়ের জন্য বারংবার চেঁচিয়ে উঠছে। এদিকে 7 হাত মুঠো বদ্ধ করে চুপচাপ তুষারের আজারে কাণ্ড দেখছে। শেষ বিকালে রোদের তাপ দেওয়ার জন্য কি সূর্য মামা বসে আছে? সাদের যে তুষারকে কি করতে মন যাচ্ছে সে নিজেও জানে না। সাদ চুপচাপ পায়ের উপর পা তুলে বসে আছে। আর এদিকে কবির সহ
প্রডিউসার নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে, কিন্তু সাত একবারের জন্য তুষারের আশেপাশে ঘেঁষছে না। এদিকে তুষার যেন আরও রেগে আছে। এতক্ষণ এত কিছু করেও সে সাতকে নিজের আশেপাশে আনতে পারল না। শেষে ওদের জোড়াজুড়িতে আবার শুটিংয়ে মনোযোগ দিল। শুটিং শেষ হলো রাত 7:30 নাগাদ। চা কফির ব্রেক চলছে এখন। 8:10 আবার নেক্সট শিডিউল শুরু হবে। সাত কফিতে চুমুক দিতে দিতে গ্রামের রাতে সৌন্দর্য দেখছে। তখনই তার পাশে চেয়ার নিয়ে বসলো তুষার। সাত তুষারের দিকে আর চোখে তাকালেও টু শব্দও করল না। তুষার সামনের দিকে তাকিয়েই বলতে লাগলো, এত কিসের দাপট তোমার মিয়া? সাদ এবারও কিছু বলল না। সে এক মনে কফি খেতেই ব্যস্ত। এবার রাগ চেপে বসলো তুষারের। কি কথা কানে যায় না? হাউ ডিয়ার ইউ! আমার মতো একজন সুপারস্টারকে অ্যাভয়েড করো? সুপারস্টার বানানোর ক্রেডিট কার সেটা না হয় আগে চেক করিও, তারপর এসব কথা বলতে এসো। খুবই শান্ত গলায় কথাটা বলল সাদ। সাদের কথার মাঝে নেই কোনো রাগ আর না আছে কোনো ক্ষোভ। তুষার কিছুক্ষণ চুপ থেকে বলল, সেই জারি ক্রেডিট হোক, আমি সেসব বলছি না। আমাকে অ্যাভয়েড করার মানে কি? দাপটটা একটু কম দেখাইও। সাদ কফিতে এক লম্বা চুমুক দিয়ে মৃদু হেসে বলে, আমি দাপট দেখাই না। যে যেমন ব্যবহার পেতে যোগ্য আমি জাস্ট তাদের সেই ব্যবহারটাই উপহার দিই। তবে হ্যাঁ, এতটা বোকাও নই যে শেষ বিকালে কড়া রোদ বলবো। বলেই সাদ কফির কাপটা নিয়ে উঠে সেটের দিকে চলে গেল। আর তুষার, সে তো হাত দুটো মুঠিবদ্ধ করে রাগে ফুঁসছে। এই লোকটার এত বড় স্পর্ধা আমার সাথে এমন বিহেভ করছে। ড্রামাটার ডিলটা না করতাম তাহলে এর উচিত শিক্ষা দিয়ে ছাড়তাম। টাকা শর্ট ছিল তাই এই নাটকে আসতে রাজি হয়েছি, আবার কিছু বলতেও পারছি না। তবে মিস্টার সাদ বিন সাবরান, আমায় দুর্লভ ভেবো না, আমি হেরে যাইনি। শিডিউল শেষ হলো রাত 11:30টায়। সকলেই বেশ ক্লান্ত। টানা শুটিংয়ের কাজ করে। 7 গ্রামের এক সারাইখানা ঠিক করে রেখেছে, সেখানেই 1 সপ্তাহ তাদের কাটাতে হবে। সকলে থাকলেও তুষার সেই রাতে বাড়িতে যাওয়ার জন্য রওনা হলো। কাল তার শিডিউল দুপুরের দিকে, তাই তার তেমন একটা সমস্যা হবে না। এদিকে সারাইখানা পৌঁছতেই তার মামার কল পেল। হ্যাঁ মামা বলো। বলছি তোর আশেপাশে আমি গোয়েন্দা ফিট করে রেখেছি। হোয়াট? বাট হোয়াই মামা? এসবের কি প্রয়োজন? প্রয়োজন আছে। কমিশনার থেকে ওই লোকটার খবর সব জেনেছি। লোকটা খুব একটা সুবিধার না, আর গ্রামের মানুষ তো এদের ভরসা তো আমার একদমই নেই। তুই সাবধানে থাকিস। তোমার যেমন হুকুম। আচ্ছা এখন রাখো, আমাদের রাতের খাবারের সময় হয়েছে। ও আচ্ছা, তাহলে বাই, আর বেস্ট অফ লাক তোর শুটিং এর জন্য। মামা আল্লাহ হাফেজ বলেই সাদ ফোন রেখে দিল। সাদ ফোন রাখতেই কারিফ সাদের দিকে হাসলো। সাদ শান্ত সুরেই প্রশ্ন করলো, কিছু বলবে? হ্যাঁ, খাবারটা সকলের সাথে খাবো, আসো। ম্লান হেসে বলল সাদ। কারিফ খুশি হয়ে তার স্যারকে নিয়ে সারাইখানার পেছনের উঠোনে গেল। সেখানে বাবুর্চি দিয়ে রান্না করা হচ্ছে, আর বাকি কর্মচারীরা পাটি বিছিয়ে কথাবার্তা বলছে। অভিনেত্রী বা অভিনেত্রীদের দেখা যাচ্ছে না, তাদের খাবার রুমে দিয়ে আসা হবে। সকল কর্মচারী সাদকে দেখে অত্যন্ত খুশি হলো। তাদের টিমে যে চা কফির দায়িত্ব থাকে, সাদ তার পাশেই বসলো। সেই বেচারা তো আনন্দের চোখে জল চলে এসছে। ছেলেটা বেশি বয়স না, কম করে হলেও তার বয়স 16-17 হবে। গরিব ঘরের ছেলেটা, তবে সাদই তার লেখাপড়া করাচ্ছে। লেখাপড়া করার মতো সামর্থ্য তার নেই। বাবা মারা গেছে অনেক আগে। মার বোনের জন্যই এই ছোট বয়সে যুদ্ধ করতে নেমে পড়া। ছেলেটার নাম আজের। আজের ছলছল দৃষ্টি নিয়ে বলল, স্যার আপনি আমার পাশে বসেন। হ্যাঁ বসলাম। কেন, কোনো সমস্যা হচ্ছে? না সাহেব, কি যে বলেন না। এভাবে সকলের সাথে বেশ ভালোভাবে আড্ডা হলো, খাওয়া হলো। পরের দিন মঞ্জু আর সেহের কথা বলতে বলতে হাসছিল। হঠাৎ অদূরে সেহের একটা সুন্দর বেলি ফুকের চারা দেখতে পায়। সেহের মঞ্জুকে সেখানে দাঁড়াতে বলে ছুটল সেই চারার দিকে। তখনই সে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। হাতের কবজি এবং হাঁটুর কিছু অংশ ছিলে গেছে। ছিলে যাওয়ার জায়গায় জ্বালা করায় সেহের চোখ মুখ কুঁচকে ফেলল। কারোর কথায় ধ্যান ভাঙতেই সেহের চোখ খুলে সামনে থাকা আগন্তুকের দিকে তাকালো। শ্যাম বর্ণের লম্বা সুঠামদেহী ছেলেটা, তবে তার চেহারায় রাগ স্পষ্ট। রাগে তার কপালে একটা রগও দেখা যাচ্ছে। তুষার কিছুটা হুঙ্কারের সুরে বলল, ম্যানারলেস বলতে কিছুই নাই। দেখো না এখানে শুটিং চলে, এখন ধাক্কা দিছো, ক্ষমা না চেয়ে
উল্টো মেরে বসে আছো। এত নাটক কেমনে করো হ্যাঁ? ডিসগাস্টিং। এসব গাইয়া মেয়ে যে কোন খ্যাত থেকে উঠে আসে গড নোস। সেহের তুষারের কথায় কোনো রকম অভিব্যক্তি না করে উঠে দাঁড়ালো। এরপর নিজের কামিজ ঝাড়তে ঝাড়তে বলে উঠল, দেখুন, আমি আপনাকে ধাক্কা দিইনি। আমি তো শুধু আমার পথ ধরে এগোচ্ছিলাম। আপনি নিজে আমাকে ধাক্কা দিয়েছেন। এই স্টুপিড মেয়ে, তুমি কি বলতে চাও? আমি তোমাকে সেধে ধাক্কা দিয়েছি? এই ফিল্ম স্টার তোমাকে সেধে ধাক্কা দিবে? হাউ ফানি! নিজেকে কখনো আয়নায় দেখেছো স্টুপিড মেয়ে? এই এক সেকেন্ড, আই থিঙ্ক তুমি আগে থেকেই প্ল্যান করে আসছো এই ফিল্ম স্টারকে নাকানি চুবানি খাওয়াবে বলে, রাইট? দেখো গাইয়া মেয়ে, আই হ্যাভ নো ইন্টারেস্টেড অন ইউ, জাস্ট লিভ। তুষার, হোয়াট হ্যাপেন? শুটিংয়ের মাঝে এভাবে অন্য একজনের সাথে ঝগড়া লাগলে কেন? সময় গড়িয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল করেছো? সাদের কথায় তুষার পিছে ফিরল। তুষার পিছে ফেরার জন্য সাদ এবং সেহের দুজনেই চোখাচোখি হয়ে গেল। সেহেরের চোখ দুটো দেখে সাদ যেন স্তব্ধ হয়ে গেল। তার সময়টা যেন থমকে গেছে কোনো একজোড়া ডাগর আখির মায়াতে। সাদ স্তব্ধ হয়ে তাকিয়ে আছে কাজল ছাড়া চোখ জোড়ার দিকে। চোখ দুটোতে কৃত্রিমতার ছোঁয়া নেই, তবে সাদের এই মুহূর্তে মনে হচ্ছে এই কাজলতা শুধু এই চোখ জোড়াতেই মাধুর্যতা ফুটিয়ে তুলল, সাথে এক আকাশ মায়ার মেঘ তুল। মুখোশ বাঁধার কারণে সাদ শুধু সেহেরের মায়াবী চোখ জোড়াই দেখতে পাচ্ছে, তবে তার জন্যই চোখ জোড়াই এনাফ সাদকে তার মায়ায় মোহন জালে আবদ্ধ করে ফেলতে। নিজের অজান্তেই তার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সাদ জানে না এ কেমন অনুভূতি, তবে বিষয়টা সত্যি অদ্ভুত। হঠাৎ মেয়েটা দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর দেখা গেল আরেকটা মেয়ে সেই মেয়েটার পিছে দৌড়ে চলেছে। সেই মেয়েটির যাওয়ার পানে এখনও সাদের দৃষ্টি স্থির। মায়ায় বিষাক্ত জালে যে সে ফেঁসে গেল তা একদমই ঠাহর করতে পারছে না। কারিবের কথায় ধ্যান ভাঙতে সে আবার নিজের কাছে মনোযোগী হলো। এদিকে সেহেরির বুকটা অগণিত ধুকপুক করেই চলেছে, থামার নাম নেই। কয়েক মিনিটের জন্য সে সেই গাছের নিচে দাঁড়ানো পুরুষটার দিকে তাকিয়ে হারিয়ে গিয়েছিল। অত্যন্ত সুদর্শন এই ছেলেটি। এমন সুদর্শন ছেলে সেহের এ জীবনে আগে কখনো দেখেনি। লম্বা সুঠামদেহী, চুল স্টাইল করে ব্রাশ করা, কোচা কোচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছিল। চাঁদের গায়ে যেমন দাগ আছে, তার খোঁচা খোঁচা দাড়িতে যেন সেই কথাটাই ফুটিয়ে তোলে। তবে দাড়ি না থাকলে ছেলেটার চেহারাটিকে পানসে লাগলো। সানগ্লাসের জন্য চোখ দুটো দেখতে পায়নি সে। সেহের কিছু দূর এসে হাঁপাতে লাগলো। মঞ্জু সেহেরের কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, আমালে ফেলে এভাবে দৌড়ে এলি কেন? এখানে কি শুটিং চলছিল? হ্যাঁ, আশেপাশে তো ক্যামেরা দেখলাম। আগে কেন বলিসনি? বললে কি ওই ছেলে আমাকে অপমান করার সাহস পেত না? আর ওরা রাস্তার মাঝে শুটিং কেন করে? আরে আমাকে কি বলতে দিয়েছিলি? নিজেই তো সেদিকে গেছিলি। তবে যাই বলিস, যে ছেলেটার সাথে ধাক্কা খেয়েছিলি সে তো ইয়া বড় ফেমাস হিরো। উফ বইন, আমার তো মন চাইছিল ওনার অটোগ্রাফ নিতে। ফেমাস না কচু, এর ব্যবহার তো অত্যন্ত খারাপ। এরা টাকার সাথে মানুষকে তুলনা করে, কি বিশ্রী মুখের ভাষা। আমি নাকি তার জন্য ইচ্ছা করে ধাক্কা মেরেছি। বড় বড় মানুষদের ব্যবহার যদি এমন নিজ স্বভাবের হয়, তাহলে আমরাই বেশ আছি। এদের মতো উঠতে বসতে কাউকে কথা শোনায় না। বাহ, তাহলে তো বেশ। তাহলে এতদিন যে নিজ বাড়িতে বাবা, সৎমা এবং ছোট বোনের অত্যাচার সহ্য করেছিস, সেগুলো বিষয় তো কোনোদিন প্রতিবাদ করিসনি? অন্য ব্যাপার, ওরা ঘরের মানুষ, আপনজন। আমতা করে বলল সেহের। এরপর কথা ঘুরিয়ে সেখান থেকে বাড়ির দিকে রওনা হলো। স্যার, আপনাকে ইদানিং আনমনে লাগছে কেন? মনে হয় যেন কোনো গভীর ভাবনায় ডুবে গেছেন। সাদ হতমত খেয়ে কারিবের দিকে তাকালো। কারিব জিজ্ঞাসু দৃষ্টিতে সাদের পানে তাকিয়ে আছে, উত্তরের অপেক্ষায়। সাদ নিজেকে সামলে হালকা হেসে বলে, কবে দেখলে? আর এমন কেন মনে হলো? এই কয়েকদিন আপনাকে লক্ষ্য করেছি। কিসের গভীর চিন্তা করেন স্যার? আমাকে কি বলা যাবে? তুষারের বিষয় নিয়ে কারিব। ছেলেটা বড্ড অমনোযোগী এবং খিটখিটে টাইপ। এর এসব অকাজের কারণে আমার শুটিংয়ের তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। যার তার সাথে আজে বাজে ব্যবহার। আমার কথা তো বাদই দিলাম। এ আর নতুন কি? এর অবস্থা যা, প্রডিউসার ডিরেক্টরের পিছনে দৌড়াতে হয়। টাকায় কিনা গোলাম পাইছে নাকি? তবে যাই বলেন, আপনার ব্যবহারটা আমার সেই লাগে স্যার। তুষার ভীষণ নাকানি চুবানি খায়। আপনি যখন ওরে অ্যাভয়েড করেন তখন ওর মুখটা দেখার মতো হয়। আমার তো ইচ্ছা করে হাসতে হাসতে লুটিয়ে পড়তে। ওকে বুঝলাম,
এখন গিয়ে চেক করো সিমির মেকআপ ডান হয়েছে কিনা। নেক্সট শিডিউলে কিন্তু সিমির পার্ট আছে। ওকে স্যার, দেখছি। তখনই আজের সাদের জন্য কফি নিয়ে আসলো। সাদ মুচকি হেসে কফিটা নিয়ে মুচকি হেসে ছোট্ট করে ধন্যবাদ জানালো। আজের একটা তৃপ্তিময় হাসি দিয়ে সে স্থান প্রস্থান করলো। সাদ কফিতে চুমুক দিতে দিতে কিছুক্ষণ আগে প্রতিটা ক্যামেরায় রেকর্ড চেক করতে লাগলো। সাদের যেই সাইড পছন্দ হবে সে সেই ক্লিপটুকু কাট করে সঠিক জায়গা মতো বসিয়ে দিবে। এভাবে দেখতে দেখতে থমকে গেল একটা রেকর্ডে। তুষার পেছনের দিকে যাচ্ছিল, তৎক্ষণাৎ এক মেয়ের সঙ্গে ধাক্কা খায় আর মেয়েটি নিচে পড়ে যায়। মেয়েটি আর কেউ নয়, সেই মায়াবতী। পড়ে যাওয়ায় ভ্রু কুচকে চোখ বুজে খিচে রাখে। ক্যামেরাটা তুষারের দিকে ফোকাস করা ছিল বিধায় শেহরের ভাবভঙ্গি বেশ ভালোভাবে দেখছে সাদ। অদ্ভুত মায়ায় জড়িয়ে গেছে সেই মেয়েটার প্রতি, না চেয়েও পারে না মেয়েটিকে ভুলতে। এই সময়ের পর থেকে অনবরত মেয়েটার আঁখি জোড়া চোখের সামনে ভাসছে। হঠাৎ তাদের কি হলো সে জানে না। পাশে থাকা ভিডিও এডিটরকে বলে সে মেয়েটির ক্লিপটা নিজের পেন ড্রাইভে নিয়ে শুটিংয়ের রেকর্ড থেকে ডিলিট করিয়ে নেয়। এরপর সাত সবটা একে একে মার্ক করতে ব্যস্ত হয়ে পড়ে। শিডিউল অনুযায়ী আবার তাদের শুটিং শুরু হলো। সেহের বাসায় গিয়ে জানতে পারে তার বাবাকে নাকি পুলিশ অ্যারেস্ট করেছে। ওদিকে নাকি জোহারা কেঁদে কেটে অবস্থা খারাপ করে ফেলেছে। সেহের কিছুই বলছে না, একদম চুপ। সেহেরের চোখে তার সেই নিকৃষ্ট দিনগুলো চোখে ভাসছে। তার কানে বাদ্যযন্ত্রের মতো বাজছে কবিরের অশালীন কথাগুলো। সেহের কিছু না বলে নিজের ঘরে গিয়ে ব্যাগট্যাগ রেখে বাথরুমে ঢুকে পড়ল গোসলের জন্য। বাথরুম থেকে বেরিয়ে চুল মুছতে মুছতে র্যামে এসে দেখলো দাদিমা আর রিমন বিছানায় বসে আছে, হাতে 2 প্লেট খাবারও আছে। সেহেরকে দেখে দাদিমা মুচকি হাসি দিয়ে বলে, আইজি তোগো এক পাত থেইকা 2 ভাই বোনের ভাত খাওয়াই দিমু, বড়ইয়ের আচারও বানাইয়াছিলাম। আঁচের কথা শুনে সেহেরের খুশির শেষ নেই। সে চটজলদি রিমনের পাশে গিয়ে বসে পড়ল। দাদিমা 1 প্লেট পাশে রেখে ভাত লোকমা করতে করতে একবার সেহেরকে তো একবার রিমনকে খাইয়ে দিচ্ছে। রিমন তো তার খেলা নিয়ে বকবক করতে ব্যস্ত। রিমনের কিছু কিছু কথায় সেহের আর দাদিমা একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ছে। চাচি আর জেঠু দরজার চৌকাঠে দাঁড়িয়ে ওদের আনন্দ দেখছে। চাচি আনমনি বলে উঠল, মেয়েটাকে কতদিন পর হাসতে দেখলাম, তাই না আবিদের আব্বা? তা যা বলেছ, মা ঠিকই করেছে কসম দিয়ে সেহেরকে এই বাড়িতে এনে। না হলে মেয়েটা কেমন শুকিয়ে কাঠ হয়ে যেত, হাসিটা যেন কথায় হারিয়ে যেত তার এই মায়ামাখা মুখ থেকে। হ্যাঁ গো, শুনলাম তোমার ভাইকে নাকি গতকাল পুলিশে ধরে নিয়ে গেছে, আবার ছাড়া টাড়া পাবে না তো? সে জানি না, তবে বের হতে কতক্ষণ। আগেও তো কবির জেলে গেছে, বাটপাড়ি করে ঘুষ টুস দিয়ে বেরিয়ে গেছিল। এবার কি হয় কে জানে। তবে কবির এখন আর চেয়ারম্যান নেই, গ্রামের মানুষ নতুন চেয়ারম্যানের খোঁজে আছে। তাহলে যদি নতুন চেয়ারম্যান আসার আগে কবির ভাই ছাড়া পেয়ে যায় তখন? এমনটা হবে বলে মনে হচ্ছে না। গ্রামের মানুষ এখন সতর্ক হচ্ছে আগের চেয়ে, তাই তো হন্য হয়ে চেয়ারম্যানের খোঁজে আছে। তবে শুনেছি নির্বাচন করেই চেয়ারম্যান নেওয়া হবে। দেখি এবারের নির্বাচনে কারা কারা দাঁড়ায়। তুমি দাঁড়াবে না? আরে না, কি বলছো? আমাকে তো ওরা সরাসরি বারণ করে দিয়েছে। কবির আমার ভাই, তাই কবিরের পরিবার বংশের উপর মুরব্বীরা খুব একটা ভরসা করতে পারছে না। সেই চাচা তো বলছেন আমি সম্মানীয় ব্যক্তি আছি, থাকবো, তবে আগের মতো ভরসাটা থাকবে না। বলেই জেঠু চাপা দীর্ঘশ্বাস ফেলল। চাচি মুখ গোমরা করে মাথা নিচু করলো। কবির যা করেছে তার জন্য তাদের পুরো পরিবারও ছোট হয়ে গিয়েছে। আর এমনিতেই গ্রামের মানুষ তিলকে তাল বানাতে অভিজ্ঞ, যেমনটা জেঠুকে পোহাতে হচ্ছে। দোষ করলো ভাই, দোষী হয়ে গেল পুরো পরিবার। জেঠু চেয়েও নিজের মাকে এসব বলতে পারছে না, বললে আবার বড় রকম অঘটন ঘটবে, যা জেঠু বেশ ভালোভাবেই জানে। বিকালে সেহের উঠোনের একপাশে মুরগিদের খাবার ছিটিয়ে দিচ্ছিল। তখনই চাচি এসে বলে, ফুলমা, আবিরটাকে একটু ডেকে নিয়ে আসতে পারবি? সেই কখন কাজ আছে বলে বাসা থেকে বের হলো, এখনো তার খবর নেই। নির্ঘাত জসিম চাচার টং দোকানে বসে আড্ডা মারছে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না। আরে চাচি, বন্ধুদের সাথে সময় কাটানো দোষের কিছু না। যদি প্রয়োজন হয় আমি যাচ্ছি আবিদ ভাইকে ডাকতে। যাবি? আরে হ্যাঁ, সমস্যা কোথায়? এখান থেকে এখানে 1 গ্রাম পার করে তো যেতে হচ্ছে না।
ঠিক আছে, তাহলে সাবধানে যা। তবে হ্যাঁ, মাথায় ওড়না বেঁধে মুখোশ ভালো করে পেঁচিয়ে নিবি। জানিস তো গ্রামের মহিলাগুলো কেমন ভয়ঙ্কর, তোকে এই সময় বের হতে দেখলে কটু কথা ছড়াবে। আরে চাচি, চিন্তা করিও না, ওদের মুখ আছে, বলতে দাও, আমার সমস্যা নেই। যাই হোক, যাচ্ছি। বলেই ওড়না বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল। আর চাচি সেহেরের জায়গায় মুরগিদের খাবার দিতে ব্যস্ত হয়ে পড়ল। রিমন গেছে বন্ধুদের সাথে ঘুড়ি উড়াতে। সেহেরেরও রিমনের সাথে খেলা মাঠে গিয়ে ঘুড়ি উড়ানোর ইচ্ছে হয়, কিন্তু সেই ইচ্ছা অপ্রকাশিত। বসন্তের প্রথম দিক থেকেই দক্ষিণায় শীতল হাওয়া সকলকে কাঁপিয়ে দেয়। গ্রামাঞ্চল বিধায় এর প্রকোপ যেন আরও বেশি। দুই ক্ষেতের চাওড়া রাস্তা দিয়ে পা আলগিয়ে হাঁটছে সেহের। ফজরের পর ব্যাপক ঝড় বৃষ্টি হয়েছে বিধায় এখানে মাটি পানিতে চুপচুপ হয়ে কাদা মাটিতে পরিণত হয়েছে। আর মাটি যা পিচ্ছিল, একবার পিছিলের পড়লে কোমর নির্ঘাত যাবে। তবে সারাদিনের রোদের তাকে খুব একটা কাদা নেই, তবুও পিছলিয়ে পড়ার মতো যথেষ্ট কাদা রয়েছে। সেহের সামনে তাকাতেই দেখলো একজন মধ্যবয়স্কী লোক ভুলবশত কাতে পা দিয়ে ফেলেছে, যার ফলে সে পিছলিয়ে প্রায় পড়ে যায়। এতে তার পাজামা ঢোলা ঢালা ফতুয়ার কিছুটা কাদায় মাখামাখি হয়ে গেল। সেহের জলদি করে লোকটির কাছে এগিয়ে লোকটিকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। লোকটিকে ধরে উঠানোর ফলে হাতে ওড়না টান লেগে মুখোশটা খুলে যায়, কিন্তু সেহেরের সেদিকে খেয়াল নেই। লোকটি কাদামাখা হাত ক্ষেতের পানিতে ধুয়ে নিজের ফতুয়ার হাতটা মুছে চোখের মোটা প্রেমের চশমাটা ফতুয়ার এক অংশ দিয়ে মুছল। মোছা শেষ হতেই চশমাটা লাগিয়ে নাই চোখে। লোকটি সেহেরের দিকে তাকালো। সেহের কিছুটা মলিন সুরে বলে উঠল, আপনি ঠিক আছেন তো চাচা? সেহেরের কথায় লোকটি বেশ অবাক হয়, তাও নিজেকে সামলে কিঞ্চিত হেসে জবাব দিল, হ্যাঁ মা, ঠিক আছি। আসলে হয়েছে কি, এই জায়গাটা পার হওয়ার সময় চশমাটাই গাছের এক বিন্দু পানি পড়ে। এরপর যা অঘটন ঘটার ঘটে গেল। ভাগ্যিস এসেছিলে, নয়তো এই বুড়োটাকে সারাদিন এই কাদামারিতে হাত পা ছড়িয়ে বসে থাকতে হতো। লোকটির রসিকতায় সেহের মৃদু হাসল। সেহেরের হাসিতে লোকটিও তাল মেলালো। সেহের বুঝলো লোকটি বেশ রসিক মানুষ। আপনার যেতে সমস্যা হবে না তো? ঠিক আছে চাচা, সাবধানে যাবেন। লোকটি উত্তরে মুচকি হাসি দিয়ে চলে গেল। সেহের সেখানে কিছু সময় দাঁড়িয়ে চলে গেল জসিম দাদার টং দোকানে। এ কি ফারুক আঙ্কেল, আপনার এই অবস্থা হলো কি করে? ষাট কিছুটা উত্তেজিত কণ্ঠে বলে উঠল ফারুক হুসাইনকে। আর বলো না, চশমায় পানি পড়ায় পিছলে কাদায় পড়ে গিয়েছিলাম। ভাগ্যিস একটা মিষ্টি মেয়ে এসে বাঁচিয়েছিল, নয়তো কি না ঘটে যেত। সাদেবার অপরাধী সুরে বলে উঠল, আই এম এক্সট্রিমলি সরি আঙ্কেল। আমার উচিত ছিল মেইন রোড থেকে কারো মাধ্যমে আপনাকে রিসিভ করা। কে জানতো আপনি বিকালেই চলে আসবেন। আরে ব্যাপার না, গ্রামে শুটিং থাকলে আমি আগে পুরো গ্রাম ঘুরে দেখি, এরপর ওই সিটে যাই। তাই এতে অপরাধীর মতো থেকো না। আমার কিছু হয়নি, জাস্ট কাদাতে পড়ে জামা কাপড় নষ্ট হয়েছে, এর বেশি কিছু না। তাও উসমান আঙ্কেলকে নিয়ে সরাইখানা যা, ওনাকে ফ্রেশ করিয়ে চেক আপ করিয়ে নিবি। ওকে স্যার। উসমান পথ দেখিয়ে ফারুক হোসাইনকে অতি সাবধানে সারাইখানায় নিয়ে যায়। সেখানে আগে থেকেই গ্রামের স্বাস্থ্যকেন্দ্র থেকে একজন ডাক্তার এনে রাখা হয়েছে, যাতে করে যে কোনো সমস্যা হলেই আগে থেকে ট্রিটমেন্ট নিতে পারে। ফারুক হোসাইনের একবারের জন্য তুষারের দিকে চোখ গিয়েছিল। ফারুকের কাদামাখা অবস্থা দেখে মুখ ছিটকাল। ফারুক সেদিকে পাত্তা না দিয়ে মুচকি হেসে উসমানের সাথে কথা বলতে বলতে চলে গেল। হঠাৎ ছাদের মাথায় এলো ফারুক হোসেন মিষ্টি মেয়ের কথা বলছে। মিষ্টি মেয়ে শব্দটা মাথায় আসতেই সেই মায়াবী চোখ ছোড়া তার চোখের সামনে আবারও ভেসে উঠল। সাত বিরক্ত হয়ে নিজের মাথায় হালকা চাপড় মেরে শুটিং সেটের দিকে চলে গেল। সের ঘণ্টাখানিকে ধরে এপাশ তো আর একবার অন্য পাশ ফিরছে। ঘুম যেন তার জানলা দিয়ে পালিয়েছে। সেই ছেলেটার চেহারা এক মনে তার চোখে ভেসেই চলেছে। সারাদিনের ব্যস্ততায় ছেলেটা কথা ভুলে থাকলেও আধার রাতের একাকিত্বে ছেলেটার চেহারা যেন তার ঘিরে ধরেছে। সেহের নাচেও বারবার সেই ছেলেটাকে ভেবে গভীর ভাবনায় ডুবে যাচ্ছে। এদিকে সাদেরও একই অবস্থা। হাজার চেয়েও এই এক মুহূর্তে চোখ জোড়াকে সে ভুলতে পারছে না। বলা যায় আঁখি জোড়া তাকে ঘুমোতেই দিচ্ছে না। কোনো মায়ায় ঘায়েল হয়েছে সেটা সাদ কিছুতেই বুঝতে পারছে না। না চাওয়া সত্ত্বেও বারংবার একজনকে নিয়ে ভাবনা। এই ভাবনা যেন হাজারো অদ্ভুত অনুভূতির মেলা। দক্ষিণার হাওয়ার সাথে তাল মিলিয়ে সাদ পর্দাগুলো উঠছে। সাদ উঠে বসে বিছানা ছেড়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। শীতল হাওয়ায় লোম যেন দাঁড়িয়ে যাচ্ছে।
তাও প্রকৃতির এই হাওয়া যেন সাদের সারাদিনের ক্লান্তি দূর করে দিচ্ছে। বাতাসে সাদের টি শার্টের কলার এবং চুল একসাথে দুলছে। দুজন দু প্রান্ত থেকেও একই অনুভূতি যেন তাদের ঘুম কেড়ে নিয়েছে। এ কিসের অনুভূতি? এই একটা প্রশ্নের উত্তর মেলাতে মেলাতে রাতের প্রহর শেষ হয়ে নতুন সকালের সূচনা হলো। তবুও যেন তাদের উত্তর মিলল না। এই যে বিদেশি ভাইয়া, একটু শুনবেন? সাদ ফোনে রুবাইয়ের সাথে কথা বলছিল। এমন সময় পেছন থেকে কারো ডাক শুনে সাদ থতমত খেয়ে পিছে ফিরল। তার পিছে ঝোপঝাড় এবং সেটা হালকা হালকা নড়ছে। ঝোপের ফাঁকে ফাঁকে পোশাকের অংশ দেখা যাচ্ছে। সাদ নিশ্চিত হলো ঝোপের পেছনে থেকেই কেউ বিদেশি ভাইয়া বলছে। সাদ রুকুচিয়ে কল কেটে বলল, কে বিদেশি ভাইয়া? এবার ঝোপের পেছন থেকে একটা মেয়ে মাথা বের করে মৃদু সুরে আমতামতা করে বলল, আমি তো আপনাকেই ডাকলাম। সাদ বিস্মিত হয়ে মেয়েটির চোখের দিকে তাকায়। এই মেয়ে তো সেই মায়াবিনী। আজ মেয়েটার ডান গালের কিছু অংশ দেখা যাচ্ছে। কি ফর্সা মেয়েটা! ডান গালের মাঝামাঝি একটা ছোট্ট তিলও দেখা যাচ্ছে। এই তিলটা যেন হার্ট অ্যাটাকের জন্য যথেষ্ট। সামনের কগাছা চুল মেয়েটির ডান চোখ এবং ভ্রু স্বল্প ঢেকে রেখেছে। মেয়েটির বাম পাশ দেখতে পেল না, কারণ সে এক পাশে ঢেকে রাখলেও অপর পাশ ঢাকতে সক্ষম হয়নি। মেয়েটির চোখ দেখেই বোঝা যাচ্ছে বেশ ঝামেলায় পড়েছে সে। সাদ আবারও ভ্রু কুচকে বলল, আমাকে দেখতে কি বিদেশিদের মতো লাগে? হ্যাঁ, আপনি অনেকটা আরব দেশের বাসিন্দাদের মতো দেখতে, তাই তো আপনি বিদেশি ভাইয়া। ভাইয়া শব্দটা যেন সাদকে প্রচণ্ড রাগিয়ে তুলল। তবে সে নিজের রাগ দমিয়ে শান্ত কণ্ঠেই বলল, কিসের সাহায্য লাগবে বলুন, আমার তারা আছে। আই হ্যাভ টু গো। আরে দাঁড়ান, বেশি কিছু না। ওই যে ওই গোলাপি রঙের কামিজ পরা মেয়েটি দেখতে পাচ্ছেন, ওকে একটু এদিকে আসতে বলুন, প্লিজ প্লিজ। সাদ কেন যেন সেহেরের কথা না রেখে পারল না। সেহেরের কোনো কথার উত্তর না দিয়ে সে চলে গেল। আর সেহের মন মরা হয়ে দাঁড়ালো। আপন মনে বিড়বিড় করে বলল, এই বিদেশি এমন কেন? এই বিদেশি এমন কেন? এই ছোট্ট সাহায্য করলে কি হতো? আমি কি তার কাছে টাকা ধার চেয়েছি নাকি? এমন সময় মঞ্জু আসলো সেহেরের কাছে। ঝোপের পিছে সেহেরকে কাদামাটিতে গোসল করতে দেখে ইয়া বড় হাঁ করে সেহেরের দিকে তাকিয়ে রয়। বিস্ময়ের সাথে বলে, কি রে ফুল, কাদামাটি দিয়ে তোর একই অবস্থা, কিভাবে কি হলো? মঞ্জুর কথায় সেহেরের ধ্যান ভাঙতে সে চোখ বড় বড় করে তাকালো। সেহের আমতামতা করে বলল, আবিদ ভাইকে দূরে থেকে দেখে এখানে এসেছিলাম লুকাতে, কিন্তু এখানে যে এমন অঘটন ঘটবে কে জানতো। পড়েছি তো পড়েছি, সাথে জুতোটাও ছিঁড়ে গেল। এখন কি করি বলতো? তোকে কে বলেছিল এই শুটিং দেখতে আসতে? এখন ঘটলো তো এই অঘটন। তোরে তো আমার কেলাতে মন চাচ্ছে। এ আবুলকে দেখে লুকানোর কি ছিল? হ্যাঁ, তোরে দেখলে কি খেয়ে ফেলতো? অনেকটা তাই করতো। দেখছিস না কত লোকজন। আবুদ ভাই কখনো আমায় এত লোকজনের মাঝে রাখেনি। হ্যাঁ ঢং, তোর ওই আবুল ভাইরে বলিস তোরে প্যাকেটে করে আলমারিতে ঢুকিয়ে রাখতে। এত ঢং কেমনে করে? এই ওই তোর সমস্যা কি? সারাদিন আমার ভাইয়ের পিছে লেগে থাকিস কেন? তো কি করব? আচ্ছা রাখ সেসব কথা। আমার বাসার সামনে, আমার বাসা থেকে গোসল করে আমার জামা পরিধান করে আপাতত বাড়ি যা, পরে না হয় ফেরত দিয়ে দিস। জুতা খালি পায়ে যাবি, সমস্যা কি? বাড়ি গিয়ে উঠোনে পা ধুয়ে নিবি। বুদ্ধি খারাপ না। আচ্ছা চল, এখানে থাকতে অসহ্য লাগছে। আরে হ্যাঁ, আরেকটা কথা। হাঁটতে গিয়ে থেমে শেষের কথা বলল সেহের। মঞ্জু থেমে পিছে ফিরে সেহেরকে দিকে তাকিয়ে বলে, কিসের কথা? তোকে আমার এই স্থানের কথা কে বললো? একটা মেয়ে। কেন, কি হয়েছে? সেহের কিছুটা চিন্তায় পড়ে গেল। সে তো ওই বিদেশি ছেলেটাকে মঞ্জুকে ডাকতে বলেছিল। মেয়ে আসলো কোথা থেকে? কি রে, কি হলো? না কিছু না, চল। সেহের বাসায় গিয়ে আবিদের কথা শুনল। স্বাস্থ্য কেন্দ্র থেকে নাকি ওই রাফসান পালিয়েছে। রাফসান সুস্থ হলে গ্রামের মানুষ তাকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে বসিয়ে গ্রাম থেকে বের করে দিত, কিন্তু রাফসান তার আগেই পালিয়ে গেছে। এদিকে আবিদ যেন নিজের রাগ সামলাতে পারছে না, যার তার সাথে ঝগড়াঝাটি লাগিয়েই রেখেছে। শেষমেশ সেহেরের কাদামাটিতে ভূত সাজা অবস্থা দেখে হাসতে হাসতে বসে পড়েছে। সেহের তো গাল ফুলিয়ে আবিদকে হাসতে বারণ করেছিল, কিন্তু আবিদ আরও হেসে দেয়। এরপর আর কি, দুই ভাই বোনের খুনসুটি শুরু। এদিকে ফারুক হোসেন স্ক্রিপ্ট দেখছে, তখনই সাদ তার পাশে এসে বসলো। সাদকে দেখে ফারুক হোসেন স্ক্রিপ্ট রেখে হেসে পড়ল।
কি ইয়ং ম্যান, এমন লাগছে কেন? আচ্ছা আঙ্কেল, আমার মধ্যে বিদেশি বিদেশি ভাব আছে। আই মিন, আমি কি আরাবিয়ানদের মতো দেখতে? সাদের বাচ্চা বাচ্চা কথায় ফারুক হোসেন হু হা করে হেসে দিল। হাসতে হাসতে বলল, তা অবশ্যই তুমি টুকটাক আরাবিয়ান, তবে কার সাহস হলো তোমাকে এই চরম সত্যটা বলেছে? রসিকতার সুরে বলল ফারুক। সিরিয়াসলি আঙ্কেল, তাহলে তো আমায় আরাবিয়ান ফিল্মে চান্স নিতে হবে। সাদের মস্করায় ফারুক হোসেনও আবারও আরেক দফা হেসে নিল। আবারও সে হাসতে হাসতে বলল, আমারও এমন হয়েছে জানো। তোমার মনে আছে কাল এক মিষ্টি মেয়ের কথা বলেছিলাম, যেখানে গ্রাম শহর সকলেই আমার নাটক দেখে, আমাকে ভালোভাবে চেনে। সেখানে সেই মেয়েটি আমাকে কাদা থেকে উঠানোর সময় আমার সাথে সহজ ব্যবহার করেছে, আমাকে চাচা বলে সম্বোধন করেছে। আমি সত্যিই অবাক হয়েছিলাম। এই গ্রামের প্রায় সকলের ঘরে ঘরে টিভি আছে, বিভিন্ন জায়গায় আমার অ্যাডের পোস্টার আছে, তাও এই মেয়ে আমাকে চেনেনি। সত্যি আমার এই অভিনয় জগতে এমন মেয়ে প্রথম দেখলাম যে আমায় চেনে না। তা বুঝলাম, তবে মেয়েটার হয়তো টিভি দেখার মতো সামর্থ্য নেই। না, এরকম মনে হয়নি। মেয়েটির পোশাক আশাকে ভদ্র এবং বড় ঘরের মেয়েই লাগছিল, ব্যবহারও বেশ শালীনতা আছে। সাদ অবাক হয়ে সবটা শুনল, উত্তরে আর কিছু বলল না। ফারুক হোসেন আবার বলা শুরু করলো, মেয়েটাকে কোনো পরি থেকে কম লাগে না। ও তো এই প্ল্যাটফর্মে আসলে সিলেক্ট হয়ে যাবে। কি মায়াবী তার চেহারা, বারবার মনে হয়েছিল আপনজন। শেষের কথায় সাদের ধ্যান ভাঙল আর ভ্রু কুচকে বলল, আপনজন মনে হয় মানে? ফারুক হোসেন ম্লান হেসে বলে, আমার স্ত্রীর কথা মনে পড়ে, এই আর কি। ও আচ্ছা, তা আঙ্কেল আপনি শুটিংয়ের জন্য রেডি? হ্যাঁ, শুরু করা যায়। ঠোঁট দুটো প্রসারিত করে বলল ফারুক হোসেন। বিকালে সেহের মঞ্জুর জামা কাপড় নিয়ে যেতেই মঞ্জু যেন সেহেরকে খপ করে ধরল। সেহের চোখ বড় বড় করে বলল, না ভাই, আমি ওই শুটিং স্পটে মোটেও যাব না। দেখেছিস কত লোকজন ছিল সেখানে। আরে ধুর, লোকজন থাকলে কি হবে? হ্যাঁ, কিছুই হবে না, তুই চল তো। দুপুরে তোর জন্য আমি শুটিং সেটের দিকে পৌঁছাতে পারিনি। আজ যেহেতু নিয়ত করেছি আমি শুটিং দেখব, মানে দেখবই, নো কথা। তুই আমার সাথে যাবি মানে যাবি, ব্যাস। দেখ মঞ্জু, পাগলামি করিস না। এত দূর শুটিং দেখতে আমি যেতে পারবো না। কে বললো দূরে? ওই বিচ্ছু নমকির থেকে জানতে পেরেছি আমাদের বাসা থেকে কিছুটা দূরে যে আমবাগানটা আছে, এখন সেখানে শুটিং চলছে। প্লিজ বোন আমার, চল। অনেক দিনই ইচ্ছে টিভির নায়ক নায়িকাদের বাস্তবে দেখার। প্লিজ তুই আমার ইচ্ছেটারে ভাঙিস না, যেতে তো বেশি সময় লাগবে না। সের কি করবে ভেবে পায় না। মঞ্জুর জোরাজুরিতে অবশেষে হলো সেহের। সেহের থাকায় মঞ্জুর মা মঞ্জুকে আটকালো না। মঞ্জু তো প্রায় লাফাচ্ছে, তার এত আনন্দ হচ্ছে সে বলে বোঝাতে পারবে না। এদিকে সেহেরের কেন যেন খুব ভয় লাগছে। ওই বিদেশিকে দেখলে তার কেমন অদ্ভুত অনুভূতি হয়, বুকের ধুকপুকানি অধিক হারে বেড়ে যায়। মঞ্জু সেরকে টানতে টানতে অবশেষে পৌঁছালো শুটিং স্পটে। শুটিং দেখার জন্য স্পটের চারপাশে গ্রামের মানুষের হালকা পাতলা ভিড় জমেছে। মঞ্জু ভিড় ঠেলে সেহেরকে নিয়ে সামনে গিয়ে দাঁড়ালো আর চোখ বুলিয়ে অবিশ্বাসের দৃষ্টি নিয়ে নায়ক নায়িকা এবং সকল অভিনেতা অভিনেত্রীদের দেখছে। এই আমবাগানটা অনেক সুন্দর, মাটিতে সবুজ ঘাসের সমারোহ, শীতল পরিবেশ, বলা যায় ফ্যামিলি পিকনিকের জন্য পারফেক্ট একটা জায়গা। এখন মূলত পিকনিকের সিনই চলছে। একটা বাচ্চা একজন মধ্যবয়সী লোকের সাথে বল খেলছে আর তার পিছে এক সুন্দরী নারী পাটি বিছিয়ে বসেই হটপট থেকে খাবার পাচ্ছে। মেয়েটির কোলে আবার একজন মাথা দিয়ে আকাশের পানে চেয়ে কিছু ডায়লগ দিচ্ছে। এ যেন এক বড়ই সুখী পরিবার। কোলে মাথা রাখা মানুষটাকে চিনতে সেহেরের সমস্যা হলো না, কারণ এই ছেলেটিকে সে ভালো করে চিনে। এই ছেলেই তাকে গতকাল আজে বাজে কথা বলেছিল। হঠাৎ সেহেরের সামনেই চোখ যেতেই সে থমকে গেল। শুটিং স্পটের অপর দিকে সেই বিদেশি এক বড় ছাতার নিচে পায়ের উপর পা তুলে মাথা নিচু করে মনোযোগ সহকারে তার সামনে থাকা মিনি পিসিতে কিছু একটা দেখছে। তার পাশে আরেকজন লোক একইভাবে মনোযোগ দিয়ে দেখছে। সেহের না চাইতেই অবাক চাউনিতে সাদকে দেখছে। কেন জানি না সেহেরের এই সাদকে বড্ড ভালো লাগে, যার ফলে সে বারংবার ছেলেটার ভাবনায় হারিয়ে যায়। পর মুহূর্তে সেহের নিজের চোখ সরিয়ে মনে মনে বলে, ছি সেহের, তুই কেন সেই ছেলেটাকে দেখছিস? সে কত বড় এবং উঁচু ঘরের মানুষ, আর তুই কিনা তার ভাবনা নিয়ে বসে আছিস। না সেহের, তাকে নিয়ে এত ভাবিস না। সে বড় মাপের মানুষ, নিশ্চয়ই তার
অনেক মেয়েদের সাথে ওঠা বসা, আর তুই ভাবলি কি করে এই বিদেশের সাথে তোর কথা হবে? ওরা সেলিব্রিটি মানুষ, তাই ওদের দিক থেকে নিজের ফোকাস ওঠা। হ্যাঁ, নিজেকে শান্ত রাখ আর তাকাবি না ওনার দিকে। ভেবেই চোখ বন্ধ কয়েকবার লম্বা শ্বাস নিল সেহের। হঠাৎ মঞ্জু সেহেরকে জোরে ঝাঁকিয়ে উত্তেজিত কণ্ঠে বলে উঠল, ও আমার আল্লাহ, আমি কখনো ভাবতেই পারি নাই আমার ক্রাশ তুষারকে বাস্তবে দেখব। দেখ ভাই কিভাবে নিজের সংলাপ বলছে, আমি তো পুরো মুগ্ধ। ফুল খাতা কলম আনলাম না কেন রে, অটোগ্রাফ নিতাম। থাক। বলেই মুখ গোমরা করে ফেলল মঞ্জু। সেহের চোখ খুলে আশেপাশে তাকিয়ে ভ্রুকুচকে বলল, কে তুষার? আরে ওই যে নায়িকা তারাপুর কোল থেকে উঠে বাচ্চাটার কাছে যে ছেলেটা আসলো না, সেটাই তো তুষার, ওই এই নাটকের হিরো। সে ভ্রুকুচকে সেদিকে তাকালো। হ্যাঁ, কালকের ওই অভদ্র ছেলেটাকেই বলছে মঞ্জু। সেহেরের মনে এখন প্রশ্ন জাগলো, এই তুষার যদি হিরো হয় তাহলে ওই বিদেশিটা কি? সেহেরের দৃষ্টিতে এই অভদ্র তো কোনো নায়কের কাতারেই পড়ে না। সেহের আনমনে বলে ফেলল, এ ছেলে কোনো নায়ক হলো নাকি? নায়কও তো ওই ছাতার নিচে চেয়ারে বসা সুদর্শন ছেলেটাকেই মানায়। কোন চয়েসে এই অভদ্রকে নায়ক বানালো পরিচালকরা? তুই তো কোনোদিন টিভির ধারে কাছেও যাস নাই, ভালো খারাপ বুঝবি কই থেকে? জানিস আমার তুষার ক্রাশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতটা হাই লেভেলে আছে? এইসব মূর্খ খ্যাতমার্কা পাবলিক কই থেকে যে আসে কে জানে। এসব শুনে সেহের তার বাম পাশে তাকায়। তার কিছুটা দূরত্বে তপা বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে। মঞ্জু রেগে তপার দিকে তেলে যাওয়ার আগে সেহের মঞ্জুকে আটকায় এবং বলে, দয়া করে এখানে কোনো ঝামেলা করিস না। মানে এই বেয়াদ্দব মেয়ে কি সব বললো শুনিসনি? মূর্খ সে নাকি তুই? বড়দের সাথে ভালো ব্যবহার করে না সে, আবার কেমন ভদ্রতা? ছাড় আমাকে, এই বেয়াদ্দবকে আজ আমি কোনো ছাড় দিব না। তখনই শুটিংয়ের এক কর্মচারী কিপ সাইলেন্স বলে চেঁচিয়ে উঠল মঞ্জুদের উপর। মঞ্জু সাথে সাথে মুখে তালা মারল। কর্মচারীরা চেঁচানো স্বাদের কানে আসতেই স্বাদ বিরক্তি নিয়ে সামনে তাকালো এবং আবারও থমকে গেল সেই মায়াবী চোখ জোড়া। তবে আর চোখ জোড়ায় কিছু অস্বস্তি এবং ভয় ফুটে আছে। আর তাদের কেন যেন খুশিতে খুব জোরে ইয়াহু বলে চেঁচাতে ইচ্ছে করছে। তার একটাই কারণ, আজ সেহেরের মুখে কোনো রকম মুখোশ নেই। সে আজ পুরো মুখমণ্ডল দেখতে পেল। মায়াবী চোখ জোড়া দ্বারাই এই রূপসী মেয়েটাকে চিনতে পেরেছে। বড্ড আদুরে মেয়েটি। এই মুখটা দেখার জন্য সাজ যেন কত বছর এই মুহূর্তের অপেক্ষায় ছিল। অথচ গতকালই এই মেয়েটিকে প্রথম দেখেছে সে। যদিও কল্পনা করছিল, কিন্তু তার কল্পনাকেও এই মুখমণ্ডলের অপরূপ গঠন হার মানিয়ে দিল। গতকাল শুটিং শেষে রাতে এই ল্যাপটপে এই মেয়েটিকে বারবার দেখছিল সে। তাই যেন এই মায়াবিনী তার বড্ড চেনা। তবে মেয়েটার ঠোঁটের বাম দিকে কেমন ঝাপসা কালশিটে দাগ। দাগ থেকে স্বাদ ভ্রু কুচকালো। যদিও দূর থেকে এই দাগ অস্পষ্ট, তবুও স্বাদ অল্প হলেও সে দাগটাকে লক্ষ্য করেছে। স্বাদ শুটিংয়ের ফাঁকে ফাঁকে আর চোখে মেয়েটার ওড়না ঠিক করার ভঙ্গি, কপালের ঘাম মোচা, হাত নাড়িয়ে নাড়িয়ে তার পাশের মেয়েটির কানে কানে কথা বলা, সবটাই লক্ষ্য করছে সে। এসব দেখে অদ্ভুত অনুভূতি হচ্ছে সাথে। জানি না সেই অনুভূতির কোন নাম আছে কি না, তবে চুপি চুপি মেয়েটাকে দেখতে তার ভীষণ ভালো লাগছে। কারিফ অনেকক্ষণ থেকেই তার স্যারের ভাবভঙ্গি খেয়াল করছে। শেষে উপায় না পেয়ে সে স্বাদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো আর নিজেই বিষম খেলো। এই যে এক সুন্দরী মেয়ে, স্যার কেন এই মেয়ের দিকে বারবার তাকাচ্ছেন? ওদের ভিতরে কিছু চলছে নাকি? কিন্তু মেয়েটা তো একবারের জন্য স্যারের দিকে তাকায়নি। এর মানে কি শুধু স্যারের মধ্যে কিছু চলছে? হতে পারে। আমি যা ভাবছি তা যদি হয় তাহলে তো জিও বস, স্যারকে সিঙ্গেল থেকে মিঙ্গেল করার সুযোগ যে খুবই নিকটে। ভেবেই কারিব অন্যদিকে চলে গেল। স্বাদ দূর থেকে সেই একতলা বাড়িটা ছাদের দিকে তাকিয়ে আছে। সেখানে তার মায়াবিনী রেলিংয়ের সাথে হেলান দিয়ে ভুবন ফুলানো হাসি দিয়েই চলেছে অনবরত। সমস্ত সুখ যেন এই হাসিটাই বিদ্যমান। মায়াবিনীর ভুবন ফুলানো হাসিতে স্বাদের মনে হচ্ছে তার মতো সুখী এই পৃথিবীতে কেউ নেই। স্বাদের মনে হচ্ছে মায়াবিনীর হাসিটা ধারালো ছুরির মতো তার বুকে গিয়ে পিচ্ছে। এই হাসিটা দেখার সুযোগ দ্বিতীয়বার পাবে তো? ভাবতেই স্বাদ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই দূরত্ব যে তাকে হিম শীতল হাওয়ার মতো জমিয়ে দিচ্ছে। কে জানতো এই এক সপ্তাহে সফরে এমন এক মায়াবতীর মায়ে পড়ে যাবে। 7টা দিন যেন চোখের পলকে কেটে গেল তার। নির্ঘুম রাত পার করলো মায়াবিনীর কল্পনায়।
আর সারা দিন পার করলো নিজের কাজের ব্যস্ততায়, তবুও এক মুহূর্তের জন্য সে মায়াবিনীকে ভুলতে পারছে না। মাঝে মধ্যে মায়াবিনী শুটিং দেখতে আসতো, সেটা তার ক্যামেরায় ফুটেজেই বুঝেছে, কিন্তু কাজের চাপে তার অন্যদিকে তাকানোর সময় ছিল না। সাদ সেহেরকে দেখার জন্য প্রতিটা ফুটেজ কালেক্ট করেছে পেন ড্রাইভে। হয়তো এগুলো স্মৃতি হয়ে থাকবে আজীবন। আজ দুপুরেই শুটিংয়ের কাজ শেষ, আগামী পরশু নাটক রিলিজ দেয়া হবে, তাই আজ রাতেই সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। অভিনয় শিল্পীরা শুটিং করার ঘণ্টাখানেক পরেই নিজেদের পার্সোনাল কারে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু সাদ এবং তার পুরো টিম রাতে রওনা হবে আর চলে যাবে দেখে শেষ বিকালে সাদ গ্রামে ঘুরে দেখতে বেরিয়েছে। কারিব কাজে ব্যস্ত ছিল, বিধায় কারিবকে ফেলেই সে গ্রামে ঘুরতে বেরিয়েছে। আনমনে হাঁটতে হাঁটতে অট্টহাসির শব্দ পেতেই সাদ সামনে তাকালো এবং দেখলো তার থেকে কিছুটা দূরত্বে একটা একতলা বাড়ি। সেই হাসির মালিককে দেখে সাদ এতক্ষণ আনমনেই সবটা ভাবছিল। হঠাৎ সাদের মনে হলো, আচ্ছা, এই মায়াবিনীর নাম কি? তার নাম কি তার মায়ার মতোই বিষাক্ত? কিন্তু আমার কাছে যে এই মায়াবিনী নাম ছাড়া কোনো নামেই তাকে মানায় না। না থাক, নাম জেনে কাজ নেই, সে শুধুই মায়াবিনী, আমার মায়াবিনী। সাদ নিজের ভাবনায় নিজেই ভাবাচেকা খেয়ে গেল। কি ভাবছে সে এসব? এই মেয়েটি তার মায়াবিনী কেন হতে যাবে? অদ্ভুত। সাদ তো প্রেম ভালোবাসায় বিশ্বাসী নয়, তাহলে সে এরকম কেন বলল? সে যে সাদের কেউই না। সাদ আরেক পলক সেহেরকে দেখে সারাইখানা ফিরে গেল। সূর্য অলরেডি অস্ত নেমেছে। এদিকে সেহের, মঞ্জু আর আবিদের ঝগড়া দেখছে আর সমান তালে হেসেই চলেছে। দুটোর মধ্যে সাপে নেউলের মতো সম্পর্ক। ওদের ঝগড়াগুলো এমন। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।